Hello, everyone. Today, we are going to discuss Semester 4 Computer Science Engineering Discrete Mathematics. This subject is the backbone of computer science engineering and helps students connect theory with real-world discrete mathematics. আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ ফেসবুক পাসওয়ার্ড তৈরি করা বা একটা ক্রিকেট টিম বেছে নেওয়ার পেছনে আসলে কতগুলো আলাদা আলাদা উপায় থাকতে পারে? আজ আমরা গণনার সেই দারুণ জগৎটাকে একটু ঘুরে দেখব, যা কম্পিউটার সায়েন্সের একেবারে গোড়ার কথা। চলুন শুরু করা যাক। এই আলোচনাতে আমরা ঠিক এই ধরনের প্রশ্নের উত্তর খোঁজার কিছু সহজ কৌশল দেখব, মানে একদম সাধারণ পছন্দ থেকে শুরু করে বেশ জটিল পরিস্থিতি পর্যন্ত সব কিছুই জলের মতো সহজ করে বুঝব আমরা। আমাদের এই গণনার টুলকিটে দুটো খুব জরুরি অস্ত্র আছে, যেগুলো নিয়ে প্রায়ই আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। নামগুলো হলো পারমিউটেশন আর কম্বিনেশন। চলুন এদের আসল পার্থক্যটা আজ পরিষ্কার করে নেওয়া যাক। ভাবুন তো, কেকেআর ক্রিকেট টিমের ব্যাটিং অর্ডার ঠিক করা হচ্ছে। এখানে কে প্রথমে ব্যাট করবে আর কে দ্বিতীয়তে, দুটো কিন্তু একদম আলাদা ব্যাপার, তাই না? যখনই কোনো কিছুর ক্রম বা অ্যারেঞ্জমেন্ট জরুরি হয়ে ওঠে, ঠিক তখনই আমরা পারমিউটেশন ব্যবহার করি। এটা মনে রাখার একটা খুব সহজ ট্রিক আছে, শুধু এই লাইনটা মাথায় গেঁথে নিন। পজিশন মানেই পারমুটেশন, মানে যখনই দেখবেন পজিশন বা ক্রমটা ম্যাটার করছে, ধরে নেবেন এখানে পারমুটেশনের কথাই হচ্ছে। আচ্ছা, এবার ভাবুন, একটা বড় স্কোয়াড থেকে কেকেআর দলের জন্য শুধু 11 জন খেলোয়াড়কে বেছে নেওয়া হচ্ছে। এখানে কাকে আগে বা কাকে পরে বাছা হলো তাতে কিন্তু কিছু যায় আসে না। আসল কথা হলো তারা টিমের অংশ, আর এটাই হলো কম্বিনেশন। আর কম্বিনেশনের জন্য একটা সহজ সূত্র আছে, মনে রাখবেন, চয়েস মানেই কম্বিনেশন। যখন ক্রমটা জরুরি নয়, শুধুমাত্র একটা দল বা গ্রুপ বেছে নেওয়াই মূল উদ্দেশ্য, তখন আমরা কম্বিনেশন ব্যবহার করি। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দুটো ধারণার পার্থক্য তুলে ধরা হয়েছে। যেমন ধরুন, একটা বইয়ের শেলফে বই সাজানো হলো পারমিউটেশন, কারণ কোন বইটা কোথায় থাকছে সেটা এখানে জরুরি। আর পড়ার জন্য যে কোনো 3টে বই তুলে নেওয়া হলো কম্বিনেশন। তাহলে এবার বলুন তো, যখন একটা প্রজেক্ট টিম তৈরি করা হয়, যেখানে কার কি ভূমিকা সেটা গুরুত্বপূর্ণ নয়, তখন আমরা কি ব্যবহার করব, পারমিউটেশন নাকি কম্বিনেশন? চলুন এবার এমন একটা নীতির কথা জানি, যেটা শুনতে একদম সহজ মনে হলেও এর ক্ষমতা কিন্তু অনেক। কম্পিউটার সায়েন্সে এটা একটা জাদুর মতোই কাজ করে। এটাই হলো পিজিয়ন হোল প্রিন্সিপলের মূল কথা। শুনতে বেশ সাধারণ লাগছে, তাই না? কিন্তু এর আসল মজাটা হলো, এটা আমাদের কোনো কিছুকে সরাসরি খুঁজে না পেয়েও তার অস্তিত্ব প্রমাণ করতে সাহায্য করে। আসুন তো, এটাকে 3টে সহজ ধাপে ভেঙে দেখি। ধরুন একটা ল্যাবে 30 জন ছাত্রছাত্রী আছে। এরা হলো আমাদের পায়রা, আর সেখানে কম্পিউটার আছে মাত্র 20টা। এগুলো হলো খুপড়ি। যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা কম্পিউটারের চেয়ে বেশি, এই নীতিটা গ্যারেন্টি দিচ্ছে যে অন্তত একটা কম্পিউটার তো শেয়ার করতেই হবে। এই উদাহরণটা এর শক্তিকে দারুণভাবে বুঝিয়ে দেয়। এটা নিশ্চিত করে যে ক্লাসে অন্তত 2 জন ছাত্র একই নম্বর পাবেই পাবে। তাহলে সংক্ষেপে বলুন তো, যখন আইটেমের সংখ্যা ক্যাটাগরির চেয়ে বেশি হয়, তখন পিজন হোল প্রিন্সিপল ঠিক কী গ্যারেন্টি দেয়? কিন্তু কি হবে যখন আমাদের পছন্দের গ্রুপগুলোর মধ্যে কিছু মিল থাকে, মানে কিছু অংশ ওভারল্যাপ করে? তখন আমরা কিভাবে ডাবল কাউন্টিং বা দুবার গোনার ভুলটা এড়িয়ে সঠিকভাবে গুনতে পারি? এর মূল ধারণাটা কিন্তু খুব সহজ। প্রথমে দুটো গ্রুপকেই যোগ করে দিন, আর তারপর যারা দুটো গ্রুপে কমন আছে, অর্থাৎ ওভারল্যাপিং অংশটা, তাদের একবার বিয়োগ করে দিন। ব্যাস, এতে দুবার গণনা করার ভুলটা আর হবে না। চলুন একটা কলেজের টেক ফেস্টের উদাহরণ দেখি। ধরুন পাইথন ওয়ার্কশপে 50 জন আর ডেটা সায়েন্স ওয়ার্কশপে 35 জন ছাত্রছাত্রী আছে। আর এই টেবিলটা আমাদের দেখাচ্ছে যে 15 জন এমনও আছে যারা দুটোতেই নাম লিখিয়েছে। তাহলে মোট কতজন আলাদা ছাত্রছাত্রী আছে? চলুন ফর্মুলাটা ব্যবহার করি। 50 জন পাইথনের যোগ 35 জন ডেটা সায়েন্সের, মানে 85। এবার এখান থেকে বাদ দেব সেই 15 জনকে যারা দুটোতেই আছে। তাহলে উত্তর হলো 70। তাহলে বলুন তো, যখন দুটো গ্রুপের মধ্যে ওভারল্যাপ থাকে, তখন ডবল কাউন্টিং এড়ানোর জন্য আমাদের কি করতে হয়? এতক্ষণ তো আমরা থিওরি বুঝলাম, কিন্তু একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কেরিয়ারে এই সহজ গণনার নিয়মগুলো ঠিক কতটা জরুরি, চলুন আসল ব্যাপারটা একটু বুঝি। এই যে সহজ কৌশলগুলো আমরা দেখলাম, এগুলোই কিন্তু আসল ভিত্তি।
যেমন ধরুন ক্রিপ্টোগ্রাফিতে একটা পাসওয়ার্ড কতটা শক্তিশালী হবে তা নির্ভর করে কতগুলো সম্ভাব্য কম্বিনেশন তৈরি করা যায় তার উপর। এই গণনাই একটা ডেটাবেসকে দ্রুত করে তোলে আর একটা নেটওয়ার্ককে সুরক্ষিত রাখে। যখনই কোনো মেশিন লার্নিং মডেল কোনো কিছুর সম্ভাবনা গণনা করে বা ধরুন গুগল ম্যাপস সবচেয়ে ছোট রাস্তাটা খুঁজে বের করে, তার পেছনে কিন্তু গণনার এই মৌলিক নীতিগুলোই কাজ করে। এগুলো বোঝা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, এটা আসলে কম্পিউটেশনের ভাষা শেখার মতো। এই ভিত্তিগুলো মজবুত হলে তবেই তো ভবিষ্যতের জটিল সিস্টেমগুলো বোঝা, নতুন কিছু তৈরি করা আর টেকনোলজির জগতে নেতৃত্ব দেওয়া সম্ভব। এটাই সেই লজিক্যাল থিঙ্কিং যা একটা সফল টেক ক্যারিয়ারের আসল চাবিকাঠি হয়ে উঠবে।